ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা একটা সাবজেক্ট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল 6 সেমের একটা স্পেশাল ইলেকট্রিক সাবজেক্ট মেকাট্রনিক্স, তার একটা সাজেশন আমরা প্রিপেয়ার করেছি নলেজ সেল থেকে, যেটা তোমাদের 20 মে থেকে যে সেমিস্টার এক্সাম রয়েছে তার জন্য খুব হেল্পফুল হবে। গোটা সাজেশনের ভিডিও এখানে নেই, এখানে গোটা সাজেশনের ভিডিও থেকে আমরা 10টা কোয়েশ্চেনের ভিডিও এখানে রাখছি। সেই সাজেশনের ডিসকাশনটা তোমরা এখানে দেখতে পারো, এক্সামের জন্য হেল্পফুল হবে। যদি তোমাদের ভালো লাগে ওভারঅল সাজেশন, তার নোটস পুরোটা যদি তোমরা এখানে করতে চাও তাহলে আমাদের নলেজ সেলে আমাদের কল করতে পারো। আমি সৌম্যদীপ রায়, আমার ফোন নাম্বার 9038908335, এই নাম্বারে বা আরেক 7003157278, এই নাম্বারে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওভারঅল সাজেশন এমনকি 6 এর যা যা পেপার রয়েছে সমস্তটাই তোমরা একটা নমিনাল একটা অ্যামাউন্টের বেসিসে তোমরা এটাকে পারচেস করতে পারো। সেমিস্টার এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। সমস্ত ডিটেলসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে মেকাট্রনিক্স এর আমার নলেজ সেল থেকে আমরা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা বানিয়েছি, সেটটা বানিয়েছি, তার উইথ আনসার, তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাশন করছি, সেটা একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে মেকাট্রনিক্স এর ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ মেকাট্রনিক্স। মেকাট্রনিক্সটা কি? মেকানিক্যাল পার্ট, মেকাট্রনিক্স এর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল পার্ট আর ইলেকট্রিক্যাল পার্ট, তার সাথে আরেকটা পার্ট ইন্টিগ্রেটেড রয়েছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পার্ট, তার সাথে আরেকটা পার্ট ইন্টিগ্রেটেড রয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পার্ট, যেটা ওভারঅল একটা কমপ্লেক্স ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করে। ওভারঅল একটা ইন্ডাস্ট্রি বলো, একটা অটোমেশন বেস ইন্ডাস্ট্রিকে যদি আমি রান করাতে চাই, সেই অটোমেশন বেস ইন্ডাস্ট্রিকে রান করানোর জন্য এই মডার্ন সিস্টেমে খুব একটা ভালো জায়গাতে, একটা খুব ভালো মেকাট্রনিক্স হচ্ছে একটা খুব ভালো ফিল্ড, যেটা দিয়ে আমরা ওভারঅল সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এর এর দুখানা পার্ট থাকে, একটা মেকানিক্যাল পার্ট থাকে, একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক পার্ট থাকে। তো এখানে ইট কম্বাইন্স দ্য মেকানিক্যাল সিস্টেমস, কন্ট্রোল সিস্টেম, সেন্সর, অ্যাক্টুয়েটর অ্যান্ড সফটওয়্যার টু ক্রিয়েট দ্য মোর ফাংশনাল অ্যান্ড এফিশিয়েন্ট প্রোডাক্টস। এর রিলায়েবিলিটি অনেক বেশি, যেটা ম্যান বেসড যে ইন্ডাস্ট্রি এতদিন ছিল সেখান থেকে আমরা কম্পিউটার বেসড একটা ইন্ডাস্ট্রিতে আসছি, যেটা কনভার্সনটা হচ্ছে, সেখানে মেকাট্রনিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। যেখানে পুরো সিস্টেমটার রিলায়েবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। তো অ্যাডভান্টেজ অফ মেকানিক্যাল সিস্টেম যদি আমি এখানে বলি, এনহ্যান্সড অটোমেশন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এনহ্যান্সড অটোমেশন অ্যান্ড এফিসিয়েন্সি। মেকাট্রনিক সিস্টেমে ওভারঅল সিস্টেমের এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে যায়। আর পুরোটাই অটোমেটেড সিস্টেম থাকে, তো সেখানে এই অটোমেটেড সিস্টেম হওয়ার জন্যই কিন্তু তার এফিসিয়েন্সি বাড়ে। ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি, হ্যাঁ, যেটা খুব যে জায়গাগুলো খুব শার্প আমার মেজারমেন্ট দরকার হয়, সেই জায়গাগুলোতে ক্ষেত্রে বা রিলায়েবলের ক্ষেত্রে, সিস্টেম রিলায়েবলের ক্ষেত্রে কিন্তু মেকাট্রনিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। ইনক্রিজ দ্য ফ্লেক্সিবিলিটি বাড়ায়, সিস্টেম অনেক এখানে ফ্লেক্সিবল থাকে। ইনোভেশন অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অনেক এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অবশ্যই মেকাট্রনিক সিস্টেম হচ্ছে অনেক টেকনিক্যালি অ্যাডভান্স, যেটা যে সিস্টেমটাকে চালানোর জন্য বা প্রোগ্রামিংটাকে চালানোর জন্য, ওভারঅল ইন্ডাস্ট্রি সিস্টেমগুলোকে রান করানোর জন্য কিন্তু যে টেকনিক্যাল পার্সনস থাকে তাদেরকে কিন্তু ওভারঅল একটা গাইডেন্সের খুব ভালো দরকার হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ সেফটি। এখানে কিন্তু সেফটির কিন্তু এখানে সেফটি কিন্তু ইনক্রিজ হয়, এখানে ইমপ্রুভমেন্ট হয়। এই সিস্টেমের হিউম্যান এরর কিন্তু, যেহেতু এই সিস্টেমটা অটোমেটেড সিস্টেম, তাই হিউম্যান এরর কিন্তু এখানে অনেক কম থাকে। তো এবার দেখাবো যেটা যেটা ইম্পর্টেন্ট লেগেছে, যে বেসিক ব্লক ডায়াগ্রাম অফ মেকাট্রনিক সিস্টেম। এটা হচ্ছে বেসিক ব্লক ডায়াগ্রাম অফ মেকাট্রনিক সিস্টেম। মেকাট্রনিক সিস্টেমের যে এই বড় বক্সটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। এই মেকানিক্যাল সিস্টেমের মধ্যে অ্যাক্টুয়েটর আর সেন্সর দুটো পার্ট রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাক্টুয়েটর মানে হচ্ছে যেখানে ডিসি মোটর, স্টেপার মোটর, সলিনয়েডস এগুলো রয়েছে, হ্যাঁ, সেই পার্টটা যেটা পুরো সিস্টেমটাকে রান করাচ্ছে, সেই পার্টটা রয়েছে এখানে। আর সেই পার্ট থেকে আমরা তার স্পিড, তার ভেলোসিটি, তার স্পিডের চেঞ্জ, রোটেশন মোশনের চেঞ্জ, এই সমস্ত আউটপুট গুলোকে, তার কত স্টেপ অ্যাঙ্গেল, এগুলোকে আমরা সেন্সার দিয়ে সেগুলোকে সেন্স করি। এটা হচ্ছে সেন্সার হচ্ছে তার নেক্সট পয়েন্ট। এখানে সেন্সার হিসেবে সুইচেস থাকতে পারে, স্ট্রেন গেজ এটসেট্রা এখানে থাকতে পারে, যেগুলো দিয়ে আমরা কিন্তু এই ডিসি মোটর, স্টেপার মোটরের মুভমেন্টস গুলোকে আমরা সেন্স করি।
আর এই জেনারেলি এই মেকানিক্যাল সিস্টেমের আউটপুটটা হচ্ছে অ্যানালগ আউটপুট। তাই এর পরের পার্ট যেটা ইনপুট সিগন্যাল কন্ডিশনিং এন্ড ইন্টারফেসিং, এই অ্যানালগ পার্ট থেকে ইন জেনারেলি এটা অ্যানালগ পার্ট হয়, কোথাও কোথাও ডিজিটাল পার্টও হতে পারে, ডিজিটাল ইনপুট হিসেবে হতে পারে। তো মেন সিস্টেমে বা সিস্টেমের ব্রেনে যাওয়ার আগে এই অ্যানালগ বা ডিজিটাল যাই থাকুক না কেন ইনপুট, সেটাকে আমাকে ফাইনালি ডিজিটালে কনভার্ট করতে হয়। জেনারেলি 80% কেসে অ্যানালগই ইনপুট হয়। ডিসি মোটর বা স্টেপার মোটর এদের ইনপুটস গুলো অ্যানালগ ইনপুটস হয়। তো সেইগুলোকে আমাদের কি করতে হয়, সেন্সর থেকে অ্যানালগ ইনপুট কালেক্ট করে ডিজিটালে কনভার্ট করতে হয়। সেই জন্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সব জায়গায় লাগে, যেখানে অন্যান্য জায়গায় ডিজিটাল টু ডিজিটাল কনভার্টার লাগে। সেই কনভার্সনটা হয় ইনপুট সিগন্যাল কন্ডিশনিং অ্যান্ড ইন্টারফেসিং। এইটার কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালটা, মেনলি অ্যানালগ সিগন্যালটা বা কোথাও কোথাও গিয়ে ডিজিটাল সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করা। নেক্সট হচ্ছে ডিজিটাল কন্ট্রোল আর্কিটেকচার। এইটা হচ্ছে গোটা সিস্টেমের ব্রেন হচ্ছে এইটা, যেখানে পুরো লজিক গুলো সেট হয়। কোন একটা সিস্টেমের লজিক সেট হতে পারে, লজিক গুলো সেট কোথায় হয়, ডিজিটাল কন্ট্রোল আর্কিটেকচারে, যেখানে ইনপুট কিন্তু মাস্ট বি ডিজিটাল। যার জন্য এই কনভার্সনটা আগে করে নেওয়া হয়, এখানে কনভার্সনটা আগে করে নেওয়া হয়। এইখানে লজিক সার্কিট থাকে, মাইক্রো কন্ট্রোলার থাকে, পিএলসি থাকে, অ্যারিথমেটিক লজিক সার্কিট থাকে, যেগুলো কিনা এই গোটা ইনপুটটাকে কন্ট্রোল করে। কন্ট্রোল করে পুরো সিস্টেম, শুধু ইনপুটটাকে কন্ট্রোল করে না, ইনপুটটার উপর বেস করে গোটা সিস্টেমটাকে কন্ট্রোল করে। সাপোজ কোনো একটা সিস্টেমের আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, আমার থাউজেন্ডস আউটপুটস রিকোয়ারমেন্ট বা 1000 প্রোডাক্টস রিকোয়ারমেন্ট। তো এইখানে কন্ট্রোলার কি করে, এখানে কাউন্টার, এখানে এর মধ্যে কাউন্টার রয়েছে, সে কিন্তু পরপর কাউন্ট করতে থাকে যে আমার 1000টা কাউন্ট হলো কিনা। যদি হয়ে যায়, সেই জায়গা থেকে আউটপুট 1000টা হয়ে গেল, ওভারঅল সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এখানে কোনো সেকেন্ডারি কোনো হিউম্যান ইন্টারফেসিং নেই যে এখানে 1000টা কাউন্ট করতে হবে, তারপর সিস্টেমকে ম্যানুয়ালি অফ করতে হবে, এরকম নেই। এখানে অটোমেটিক্যালি প্রোগ্রাম করা থাকে যে 1000টা কাউন্ট হলে সিস্টেম বন্ধ হয়ে যাবে। তো এই এই জায়গাটা হচ্ছে দিস ইজ দ্য ব্রেন। এই ডিসিশনটা বা এই সেট করব আমরা, যে ডিসিশনটা সেট করে দিই সিস্টেমের মধ্যে, সেই ব্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল কন্ট্রোল আর্কিটেকচার, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে পিএলসি বা মাইক্রো কন্ট্রোলার হয়ে থাকে। মাইক্রো কন্ট্রোলার বা পিএলসি এখানে ব্রেন হিসেবে কাজ করছে। এখানে লজিকটা, অ্যারিথমেটিক লজিক গুলো এখানে প্রসেস হয়, তার বেসিসে যে আউটপুট, অবভিয়াসলি সেটা ডিজিটাল আউটপুট। এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা অবভিয়াসলি ডিজিটাল আউটপুট। সেই ডিজিটাল আউটপুটটাকে আমরা অ্যানালগ আউটপুটে কনভার্ট করি বাই মিনস অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করে। আমরা কি করি, এই আউটপুট সিগন্যাল কন্ডিশনিং এন্ড ইন্টারফেসিং, এই আউটপুট সিগন্যালটাকে আমরা এখানে কোথায়, এগেন আমরা কোথায় ফেট করি, আমরা ফেট করি ওই ডিসি মোটর বা স্টেপার মোটর, যাকে আমার কন্ট্রোল করতে হচ্ছে। সাপোজ ডিসি মোটরের স্পিড কমাতে হচ্ছে বা স্টেপারের স্টেপ চেঞ্জ করতে হচ্ছে। তো সেইগুলো এখান থেকে আউটপুট থেকে এইটা যায়, তার বেসিসে কিন্তু মেশিনটা কন্ট্রোল হয়। তাহলে অ্যাকচুয়ালি এই মেশিনটাকে কন্ট্রোল করছে, এই ডিসি মেশিন বা স্টেপার মোটরকে এগুলো কন্ট্রোল করছে কিন্তু এর আউটপুট সিগন্যালটা। তাকে কে ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ডিজিটাল কন্ট্রোল স্ট্রাকচারটা। কিসের বেসিসে দিচ্ছে, যে এই সেন্সরের বেসিসে, সেন্সর থেকে যে আউটপুট পাচ্ছে সেখানে যদি কম বেশি হয়, সেটা থেকে কনভার্সন হয় এখানে আসছে। তো এইটা হলো ওভারঅল সিস্টেম। অ্যাকচুয়ালি এইটা এখানে কিন্তু আমরা ফিডব্যাকটাকে, সেই হিসাব মতো ফিডব্যাকটাকে কাজে লাগাচ্ছি। আর ওভারঅল সিস্টেমটাকে আমি যেখান থেকে আমরা দেখবো, ওভারঅল সিস্টেমটাকে আমরা যেখান থেকে দেখবো বা যেখান থেকে আমরা তার সমস্ত ডেটা, ইনপুট আউটপুট প্যারামিটারস গুলোকে আমরা দেখতে পাবো, সিস্টেম কি হচ্ছে, কত রান করছে, কি প্রসেসে রান করছে, সেইটা হচ্ছে এখানে গ্রাফিক্যাল ডিসপ্লে, এলইডি বা এলসিডি হয়ে থাকে। তো এইটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার, হচ্ছে এই পার্টটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রাকচার, আর এই পার্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক স্ট্রাকচার। তো এইটা হচ্ছে একটা মেকাট্রনিক্স এর ব্লক ডায়াগ্রাম। নেক্সট পয়েন্টে আসি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য, মেকাট্রনিক্স এর ব্লক ডায়াগ্রাম। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, ওভারঅল ডিটেলস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, ফাংশন অফ পিএলসি ইন মেকাট্রনিক্স। পিএলসি ফাংশনটা কি, এটা এটা একটু আগেই বলছিলাম। পিএলসির মেন ফাংশনটা কিন্তু, পিএলসি কিন্তু অ্যাজ এ ব্রেন এখানে কাজ করছে, ওভারঅল সিস্টেমে ব্রেন হিসেবে কাজ করছে। এই অটোমেটেড সিস্টেমটা, পিএলসি ছাড়া কিন্তু, পিএলসি চালাচ্ছে এই অটোমেটেড সিস্টেমটাকে। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, পিএলসি ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার,
যেখানে ল্যাডার ডায়াগ্রাম, যেখানে প্রোগ্রামিংটা হয় ল্যাডার ডায়াগ্রাম, যে ল্যাডার প্রোগ্রামিং হয়, ল্যাডার প্রোগ্রামিং এর ক্ষেত্রে রেল থাকে আর রাং থাকে, তার উপর বেস করে পিএলসি প্রোগ্রামিং করতে হয়, সেই প্রোগ্রামিং এর উপর বেস করে পুরো সিস্টেমটা কিন্তু চলে। তো এখানে আমরা এখানে বলেছি ইন মেকাট্রনিক্স এ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার সার্ভস অ্যাজ এ সেন্ট্রাল ব্রেন অফ দ্য automated system managing and controlling the various mechanical, electrical and software components. It monitors input from the sensor and other devices, analyzes the information based on a program logic. লজিকের ওপর আমরা এই লজিকটা কিন্তু আমরা অবভিয়াসলি আমরা এই লজিকটা সেট করি, আমরা একটা লজিক ভাবি যে সাপোজ পিএলসি কিরকম করে কাজ করে, একটা মোটর স্টার্ট হলো, একটা মোটরের চালু হওয়ার 10 সেকেন্ড পরে আর একটা মোটর 2 চালু হবে, মোটর 1 চালু হলো, আমি একটা পুশ বাটন দিয়ে চালু করলাম, মোটর 2টাকে আমাকে চালু করতে হবে না, মোটর 1 চালু হওয়ার 10 সেকেন্ড পরে মোটর 2 চালু হবে। এবার ওই মোটর 2টা 10 মিনিট চলবে, তারপরে মোটর 2 অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, মোটর 2 অফ হয়ে যাওয়ার 10 সেকেন্ড পরে আবার মোটর 1টাও অফ হবে। এই যে গোটা সিস্টেমটাকে আমি বললাম, এই সিস্টেমটা কিন্তু পিএলসি দিয়ে ল্যাডার লজিক দিয়ে আমরা কিন্তু রান করাতে পারি। তো ওভারঅল কে আগে চালু হলো, 10 সেকেন্ড পরে আরেকটা চালু হলো, 10 সেকেন্ড আসছে মানে অবভিয়াসলি সেখানে টাইমার থাকে, হ্যাঁ, তারপরে মোটর 2টা আবার 10 মিনিট চললো, 10 মিনিট পর মোটর 2টা অফ হয়ে গেল, সেখানেও টাইমার ইউজ করলাম, সেই টাইমারের পরে মোটর আবার 10 সেকেন্ড পরে মোটর 1 অফ হলো, সেটাও টাইমার। তাহলে ওভারঅল টাইমার, কাউন্টার, এই সমস্ত কিছু ইনক্লুড করে আমরা পিএলসি সিস্টেমটাকে চালাই। আর গোটা মেকাট্রনিক সিস্টেমের কিন্তু ব্রেন কিন্তু হচ্ছে এই পিএলসি। যদি ডেফিনেশন হিসেবে বলি তাহলে কি, PLC is a special form of microprocessor that is used to store instruction, logic, counting, timing in order to control the process without the knowledge of the computer. Actually, টাইপ স্পেশাল ফর্ম অফ মাইক্রোপ্রসেসর যেটা কি করে, ইনস্ট্রাকশন, লজিক, কাউন্টিং, টাইমিং এগুলোকে স্টোর করে, অবভিয়াসলি এখানে একটা মেমোরি থাকে সেটাকে রাখার জন্য, গিয়ে প্রসেসটাকে পুরো সিস্টেমটাকে চালায়। এটা একটা উইদাউট দ্য নলেজ অফ কম্পিউটার, এখানে এখানে এইটা ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটারের মতো কাজ করে, হ্যাঁ, যেখান থেকে আমি সিস্টেমটাকে আমার গোটা ইন্ডাস্ট্রিকে আমরা রান করাতে পারি, এটা হচ্ছে ব্রেন। PLC is user friendly microprocessor based specialization computer that comes out to control the function of many types of levels of complexity. Actually complex যে সমস্ত functions থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেগুলোকে চালানোর জন্য আমরা এই PLC ইউজ করে থাকি। পিএলসি চালানোর জন্য কিছু ডেমো সফটওয়্যার, কিছু সফটওয়্যার থাকে, ভার্চুয়াল সফটওয়্যার থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি, যাতে তোমরা ইন্টারেস্টেড হও, যদি ইন্টারেস্টেড হও তোমরা দেখতে পারো যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ভার্চুয়াল সফটওয়্যার থাকে, সেগুলো ইউজ করে কিন্তু আমরা পিএলসি প্রোগ্রামগুলোকে বুঝতে পারি। তুমি যদি ওগুলো করো তাহলে এগুলো লেখার কিছু প্রবলেম হবে না, কারণ তুমি প্রোগ্রামিংটা বুঝে গেলে, তো যেটা করছো সেটা এখানে তোমাকে লিখতে হচ্ছে। নেক্সট পার্টে আসি। এবার আমরা পিএলসির ব্লক ডায়াগ্রামে আসি। আর্কিটেকচার অফ পিএলসি, এইটা হচ্ছে আর্কিটেকচার অফ পিএলসি। তার মধ্যে এই ভেতরের পার্টটা, যেটা আমি রেড ইন দিয়ে মার্ক করছি, এই ভেতরের পার্টটা হচ্ছে প্রসেসর। আর এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ইনপুট আউট। কিভাবে কাজ করে, সেন্সর থেকে আসছে, এখানে পুশ বাটন, কন্টাক্ট লিমিট সুইচ, এগুলো হচ্ছে সেন্সর থেকে, এগুলো সেন্সর হিসেবে কাজ করে, এগুলো থেকে আমরা ইনপুটটা পাই। ইনপুট মডিউলস মানে কি, ইনপুট মডিউলস মানে একটা মডিউলস যেখানে অনেক ইনপুট আমরা এখানে অ্যাক্সেস করতে পারি, অনেক ইনপুটসকে এখানে আমরা নিতে পারি, অ্যাক্সেস করতে পারি, তার একটা লিমিটেশনস রয়েছে। ইনপুট গুলোকে আমরা এখানে কানেক্ট করলাম, তার জন্য কি হলো, ইনপুট গুলো ইনপুট মডিউলসে কিন্তু এলো, ইনপুট মডিউলসে আসার পরে সেটা আমরা কোথায় পাঠাবো, তার ডিরেকশনটা এদিকে হলো, তারপরে পরের ডিরেকশন আমরা কোথায় পাঠাবো, আমরা লজিক সলভারে পাঠাবো, যেটা অ্যাকচুয়াল প্রসেসর। লজিক সলভার হচ্ছে এখানে অ্যারিথমেটিক লজিক সলভ করতে পারে বা অন্যান্য টাইপস অফ লজিক সলভ করতে পারে, যে কিনা লজিকটা সলভ করবে, যে কোনটার পর কোনটা হবে, এটার পর ওটা হবে, সেটার পর সেটা হবে। এই যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ 1 2 3 করে পর পর করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটাকে অ্যারেঞ্জ করব, সেইটা কোথায় হবে, যে কোন প্রসেসের পর কি হবে সেটাকে অ্যারেঞ্জ হয়, বা কি লজিক হবে, কিছু লজিকের উপর বেস করে হবে,
সেইটা যেখানে কাজ করে সেটা হচ্ছে লজিক সার্ভার। লজিক সার্ভার যখন কাজ করবে তখন অবভিয়াসলি কোনো কিছু কাউন্ট করতে গেলে, কোনো টাইমিং হোক বা কাউন্টার হোক, সেখানে কাউন্ট করতে গেলে কোনো ইনপুটকে রাখতে গেলে বা কোনো আউটপুটকে রাখতে গেলে তার অবভিয়াসলি একটা মেমোরি থাকবে। তো এইটা হচ্ছে মেমোরি, যে মেমোরিটা কিন্তু আমরা এখানে মেমোরি থেকে এটা বোথ ডাইরেকশনে রয়েছে, কেননা আমরা প্রসেসর থেকে মেমোরিতে পাঠাতে পারি বা মেমোরি কোনো কিছু আমরা এখানে কিন্তু ফেচ করতে পারি, রিট্রিভ করতে পারি বা ফেচ করতে পারি, আমরা সেট করতে পারি, রিট্রিভ করতে পারি। তো মেমোরি থেকে যখন আমার কোনো কিছু দরকার পড়বে তখন আমাদের ডিরেকশন এইটা হবে। আমরা যখন কোনো কিছু মেমোরিতে স্টোর করব তখন ডিরেকশন হবে এইটা। তো ওভারঅল হচ্ছে জিনিসটা যে আমরা কোনো জিনিস ওখানে পাঠাচ্ছি, মেমোরিতে কোনো জিনিস দিচ্ছি বা কোনো জিনিস নিচ্ছি, তার জন্য ডিরেকশনটা হচ্ছে এখানে বাই ডিরেকশন। প্রসেসর কাজ করার পরে সেই প্রসেসরটা কোথায় দেবে, পাঠাবে কোথায়, সেটা পাঠাবে আউটপুট মডিউলে। আর আউটপুটস গুলো যার বেসিসে আউটপুট গুলো কাজ করবে সেগুলো সলিনয়েডস, কন্ট্যাক্টর, ভালভ, যে ভালভ ওপেন হলো বন্ধ হলো, এই আউটপুট গুলো কোথায় থাকবে, সিমিলার ইনপুট মডিউলের মতো আর একটা আউটপুট মডিউল কিন্তু এখানে স্ট্রাকচার রয়েছে, যে আউটপুট মডিউলটায় কি করবে, অনেকগুলো এখানে পোর্টস রয়েছে যেখান থেকে আউটপুটটা যাবে। তো এইটা হচ্ছে পিএলসি সিস্টেম। এখানে প্রোগ্রাম প্রোগ্রাম মনিটর থেকে, মেমোরি থেকে আমরা প্রোগ্রাম মনিটরে এখানে কিন্তু আমরা বড় জিনিসটাকে দেখতে পারি। তো পিএলসির যদি ভাগ বলি, বেসিক ভাগ বলি, বেসিক ভাগ কিন্তু দুটো, একটা হচ্ছে এখানে প্রসেসর আর আরেকটা হচ্ছে এখানে ইনপুট আউটপুট সিস্টেম। প্রসেসরের মধ্যে লজিক সার্ভার, মেমোরি রয়েছে, ইনপুট আউটপুট সিস্টেমের মধ্যে ইনপুট মডিউল, আউটপুট মডিউল রয়েছে। তো এইটা হলো পিএলসি। এরপর যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টারের এক্সামের জন্য, যে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ইনপুট মডিউলসে অনেক পোর্ট থাকে যেখানে ইনপুট কানেক্ট করি, আউটপুট মডিউলসে অনেক পোর্ট থাকে যেখান থেকে আমরা আউটপুটকে বার করি। প্রসেসর থাকে, প্রসেসর কি করে, প্রসেসর হচ্ছে যখন লজিককে সলভ করে তখন সে কি করে, মেমোরিকে ইউজ করে, তার সাথে একটা মেমোরি ইন্টারকানেক্টেড থাকে। তো এইটা হচ্ছে ওভারঅল পিএলসি সিস্টেম। এই ডিসকাশনটা এখানে করা আছে। CPU কি কি কাজ করে, অপারেশনাল সুইচে কি কি করতে পারে, also as the following operational switches: off system can be run or programmed, run allows system to be run or not programmed। মানে এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামকে বন্ধ করতে পারে, প্রোগ্রামকে রান করাতে পারে, ঠিক আছে, ডিসেবল করে রাখতে পারে, টার্ন অল আউটপুটস অফ, সমস্ত কিছু বন্ধ করতে পারে। এখানে কিছু অপারেশনাল সুইচ থাকে, তো এইগুলো হচ্ছে তার অপারেশনাল সুইচ, হচ্ছে অপারেশনাল সুইচ গুলো হচ্ছে এইগুলো। বাকি যা আমরা বললাম, আমি যেটা বললাম সেটা কিন্তু ডিসকাশনে রয়েছে, এইটা কিন্তু আমার নোটে ওভারঅল জিনিসটা রয়েছে। এবার হচ্ছে ইনপুট আউটপুট মডিউলস। অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট মডিউল দুটো টাইপের হয়, একটা ডিসক্রিট মডিউল, একটা হচ্ছে অ্যানালগ মডিউল। ডিসক্রিট ইনপুট আউটপুট মডিউলস মানে হচ্ছে যেটা ডিজিটাল ইনপুট আউটপুট মডিউল। ডিজিটাল ইনপুট মডিউলই হচ্ছে ডিসক্রিট, যেটা কন্টিনিউয়াস থাকে না, কারণ এখানে দুটো দুটো হয়, একটা জিরো একটা ওয়ান। হ্যাঁ, ইনপুট আউটপুট সিগন্যাল ওয়ার্কস অন দ্য বেসিস অফ দ্য বাইনারি সিস্টেম জিরো অর ওয়ান। ফর দ্য ডিজিটাল ইনপুট মডিউল অনলি ওয়ান বিট সিগন্যাল ইজ ইউজ, যেহেতু জিরো বা ওয়ান, যেহেতু ওয়ান বিট সিগন্যালই এখানে যথেষ্ট। ইট ইজ ইউজফুল ইন দ্য অন অর অফ কন্ডিশন। Based on input output, digital modules are two type: digital input modules, এই দুটো মডিউলস অ্যাকচুয়ালি ডিজিটাল আউটপুট মডিউলস। ডিজিটাল মডিউলকে আমরা, যেটা জিরো আর ওয়ান হয়, সেটাকে আমরা ডিসক্রিট ইনপুট মডিউলস বলি। তা এর কোনগুলো হতে পারে, এক্সাম্পলস গুলো কি কি: সিলেক্টর সুইচ, রকার সুইচ, টগল সুইচ, প্রক্সিমিটি সুইচ, লিমিট সুইচ, এগুলো হচ্ছে এক্সাম্পল। আর অ্যানালগটা কি, অ্যানালগ হচ্ছে, the analog module is a continuous module. Usually the voltage or current is given to the input modules of an analog system। এখানে আমাকে ভোল্টেজ বা কারেন্ট কিন্তু এখানে দিতে হয়, যেখানে আমার দুটো টাইপের হয়, একটা হচ্ছে এখানেও সিমিলার, একটা অ্যানালগ ইনপুট মডিউল হয়, একটা অ্যানালগ আউটপুট মডিউল হয়। টেম্পারেচার ডিটেকশন সুইচ, প্রেসার ডিটেকশন সুইচ, যেগুলো এইগুলো জেনারেলি হয়। ফ্লো ডিটেকশন সুইচ, যেগুলো জিরো আর ওয়ান এর উপর বেস করে চলে না, এগুলো কিন্তু হচ্ছে অ্যানালগ ইনপুট আউটপুট মডিউলস। তাছাড়া স্পেশালি ইনপুট আউটপুট মডিউলস থাকে, সেগুলো কিছু স্পেশাল টাইপস থাকে, যেগুলো স্পেশাল ফাংশন থাকে, সেগুলো স্পেশাল ইনপুট আউটপুট মডিউলস।
পাওয়ার সাপ্লাইতে এখানে কি পাওয়ার সাপ্লাই করা হয়, এখানে যে কনভার্সনটা হয় 230 ভোল্ট এসি থেকে আমরা 5 ভোল্ট 15 ভোল্ট বা 24 ভোল্ট ডিসি তে কনভার্সন করি, করে পিএলসিটাকে রান করাই। নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পিএলসি। অ্যাকচুয়ালি পিএলসির কিন্তু দুটো টাইপ, একটাকে ইউনিটারি পিএলসি বলে, একটাকে মডিউলার পিএলসি বলে। ইউনিটারি পিএলসির মানে হচ্ছে জাস্ট একটা ইউনিট পিএলসি, সেটাকে ইউনিটারি পিএলসি বলে। আর মডিউলার পিএলসির তিনটে ভাগ হয়, একটা স্মল, একটা মিডিয়াম পিএলসি, একটা স্মল পিএলসি, একটা মিডিয়াম পিএলসি, একটা লার্জ টাইপ পিএলসি। তো ফার্স্টে আমি বলছি ইউনিটারি পিএলসি। যে ইউনিটারি পিএলসির যে ফিচার্স গুলো, মেইন ফিচার্স থাকে, এটা একদম বেসিক পিএলসি। ইউনিটারি পিএলসি মানে একদম বেসিক পিএলসি, যেটা যেখানে 20টা ইনপুট 12টা আউটপুট, টোটাল 32টা ইনপুট আউটপুট পোর্ট থাকে, এর বাইরে কিন্তু বেরোয় না। আর যেখানে এটাকে শু বক্স টাইপ পিএলসি বলে, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সিস্টেম অফ দ্য পিএলসি, যেখানে টোটাল 32টা ইনপুট আউটপুট, 32 ইনপুট আউটপুট মডিউলস, তার মধ্যে 20টা ইনপুট 12টা আউটপুট থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে মডিউলার পিএলসি। মডিউলার পিএলসিটা কি? মডিউলার পিএলসি তিনটে সাব ডিভিশন রয়েছে, একটা হচ্ছে স্মল পিএলসি, একটা মিডিয়াম পিএলসি, একটা লার্জ পিএলসি। এখান থেকে এই টাইপ অফ পিএলসি থেকে কিন্তু তার মধ্যে মেমোরি আসছে। কিরকম? স্মল পিএলসি হ্যাভিং লেস দ্যান 100 ইনপুট আউটপুটস অ্যাট ডিজাইন অ্যাজ এ স্মল পিএলসি। তাহলে তাহলে আমার এখানে ইনপুট আউটপুট মিলিয়ে এখানে কটা থাকে? এখানে আমার থাকে 100টা টোটাল ইনপুট আউটপুট থাকে, 100টার কম থাকে। যেখানে স্টোরেজ থাকে 2 কেবি টু 10 কেবি। যেটা ইউনিটারি মডিউল, ইউনিটারি পিএলসি, সেটাকে কি পিএলসি বলা হয়? সেটাকে শু বক্স টাইপ পিএলসি বলা হয়। আর এইখানে যেটা থাকে 2 কেবি থেকে 10 কেবি এর টোটাল স্টোরেজ হয়। নেক্সট হচ্ছে মিডিয়াম পিএলসি। মিডিয়াম পিএলসি থেকে 4000 থেকে 8000 ইনপুট আউটপুট তোমার এখানে থাকে, 4000 থেকে ইনপুট আউটপুট থাকে। যেখানে এই actually medium PC কি, these are the extended instruction sets include mathematical function, file function। একটু যে স্মল পিএলসি দিয়ে যেটা একটু হচ্ছে না, তার থেকে ইনপুট আউটপুট বাড়িয়ে, তার থেকে মেমোরি বাড়িয়ে যে পিএলসিটা, সেইটা হচ্ছে মিডিয়াম পিএলসি। Large PLC কি? Large PLC introducing us provided to enough user space and input output for complete factory automation। গোটা সিস্টেমটাকে রান করার জন্য অনেক স্মল মিডিয়াম পিএলসি কে একসাথে এখানে অ্যাকোমোডেট করে, একসাথে এখানে অ্যাসেম্বল করে ওভারঅল যে পিএলসিটাকে বানানো হয়, সেটা হচ্ছে লার্জ পিএলসি। লার্জ পিএলসি দিয়ে গোটা একটা ইন্ডাস্ট্রিকে কিন্তু চালানো যায়। তো এইটা হচ্ছে পিএলসির কিন্তু ক্লাসিফিকেশন হচ্ছে এইটা। এখানে এখানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে অ্যানালগ ইনপুট মডিউলস অফ পিএলসি সিস্টেম। এখানে অ্যানালগ ইনপুট মডিউলসটাই ডিসকাশন করা রয়েছে, যে স্টেপ বাই স্টেপ এখানে পরপর কোথা থেকে যায়, ব্লক ডায়াগ্রামটা কি থেকে কিভাবে যায়, ইনপুট আউটপুট, সেখান থেকে সেন্সর, সিগন্যাল কন্ডিশনিং, যদি কনভার্সনের দরকার হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তারপরে অপটিক্যাল আইসোলেশন, তারপরে ওখান থেকে মাইক্রোপ্রসেসর, তারপরে ওখান থেকে ভিএলএসআই ইন্টারফেসে যাচ্ছে, নেক্সট সেখানে ওটা পিএলসি তে যাচ্ছে। তার মানে ইনপুট থেকে পিএলসি তে যেতে গেলে মাঝখানে এতগুলো স্টেজকে আমাকে কিন্তু কভার আপ করতে হবে। তো ইম্পর্টেন্স রয়েছে, তবে বাকি যে কোয়েশ্চেন গুলো ডিসকাস করলাম আমার কাছে এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাকি কোয়েশ্চেনের থেকে 7 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে যেটা আরেক সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এই যেগুলো তোমার প্রথম দিকে যেটা বলেছি, তার মধ্যে এখানে কিছুটা তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেনের বাইরে গিয়ে যে কোয়েশ্চেনসটা রয়েছে, যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, অর অ্যান্ড নট ন্যান্ড জর নট গেটের আমরা কিন্তু ল্যাডার করব। ল্যাডারের ক্ষেত্রে আমরা কি করা হয়, আমাদের এইভাবে ল্যাডার দেখানো হয়, যেখানে এরকম পরপর অনেকগুলো লাইন কিন্তু থাকে, আর এই দুদিকে থাকে, এই দুটোকে বলা হয়, এইটাকে আর এটাকে বলা হয় রেল, আর এই মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় রাল। তো দেখে নিই যে কি করে করেছি। ফার্স্ট করছি অ্যান্ড গেটের। অ্যান্ড গেট মানে কি? যেখানে ইনপুট আউটপুট দুটোই যদি 1 থাকে, তাহলে আমি আউটপুটে গিয়ে 1 পাই। ইনপুটে 1, এ আর বি দুটো ইনপুটই যদি 1 পাই, তবে গিয়ে সেখানে আমি আউটপুটে কিন্তু 1 পাই। বাকি 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, এটা তোমরা সবাই জানো। কিন্তু এখান থেকে আমরা পিএলসি তে আসছি।
পিএলসি তে কি করে করব, এ বি আর ওয়াই এখানে রাখলাম, তাহলে দেখো এটা এ, এটা বি, এটা ওয়াই। কিভাবে কাজ, কেন এইভাবে ফরম্যাট আমরা সাজিয়েছি, এ আর বি জিরো, জিরো মানে তার কোনো স্টেট চেঞ্জ হবে না, ওয়ান মানে যে স্টেটটা আছে সেই স্টেটটাকে চেঞ্জ হবে। এটা নর্মালি ওপেন রয়েছে, জিরো জিরো নর্মালি ওপেন, ওয়াইতে গিয়ে কোনো আউটপুট পেলো না, আউটপুটটা জিরো হলো। এ জিরো বি, বি ওয়ান, বি ওয়ান করে দিই, বি কে ওয়ান করে দিই, কিন্তু তাহলেও এই জায়গাটা ওপেন, তাহলে এই এটা কিন্তু ওপেন থেকে যাচ্ছে, তার জন্য ওয়াইটা কিন্তু কাজ করবে না। তাহলে জিরো ওয়ানও এখানে কি পেলাম, এই ওয়ান জিরো, তো এখানে কি এখানে জিরো ওয়ানও এখানে জিরো পেলাম। নেক্সট আমি যেটা করছি, নেক্সট আমি কি বলছি, এবার আমি এ কে ওয়ান করছি, মানে স্টেট চেঞ্জ হচ্ছে, এটা ক্লোজ হচ্ছে, তাহলে এখানে ক্লোজ হলো এখানে ওপেন হলো, সেই তো একই ব্যাপার, আউটপুট আমি কিন্তু পাচ্ছি না। তাহলে এবার যখন আমি দুটোকেই ওয়ান করছি, তখন কিন্তু ফাইনালি গিয়ে আমি ওয়াইটা আউটপুটটা পাচ্ছি। তাই এই সিস্টেমে আমি বাকি গেটগুলোকেও করতে পারি। তাহলে এইটা হলো অ্যান্ড গেটের হলো। এরপর আমি দেখাচ্ছি অর গেটের। অর গেটের স্ট্রাকচার কেমন হবে, এইটা হচ্ছে অর গেটের স্ট্রাকচার। অর গেটের ক্ষেত্রে দেখো, যে কোনো একটা অর গেট মানে কি, ইদার ওয়ান অর ইদার এ অর বি, যে কোনো একটা ওয়ান হলে আমি আউটপুটে ওয়ান পাবো। তাহলে আমার যখন জিরো জিরো আউটপুটে জিরো, বি যদি ওয়ান হয়, বি যদি ওয়ান হয় তাহলে এখান দিয়ে আমি আউটপুট পেয়ে যাব। এবার আসছি, এ যদি ওয়ান হয়, এইটা যদি ওয়ান হয়, তাহলে এখান গিয়ে আমি আউটপুট পাবো, আর দুটোই যদি ওয়ান হয় অবভিয়াসলি যে কোনো একটা দিয়ে আমি আউটপুট পাবো। তার জন্য এই স্ট্রাকচারটা এরকম প্যারালাল করা আছে, আর ওখানকার স্ট্রাকচারটা সিরিজ করা ছিল। এদের মধ্যে যে কোনো একটা ওয়ান হলে এখানে আউটপুটে ওয়ান হবে, এখানে দুটোই ওয়ান হলে আউটপুটে গিয়ে ওয়ান হবে। তাহলে এই স্ট্রাকচারটা হলো অর গেটের স্ট্রাকচার, আগের স্ট্রাকচার ছিল অ্যান্ড গেটের স্ট্রাকচার। নেক্সট গেটে কি হবে, নট গেটে দেখিয়েছি। নট গেট মানে কি, এই যে জিরো আছে তার মানে জিরো থাকলে অবভিয়াসলি আমি আউটপুট পাবো, ওয়ান মানে স্টেট চেঞ্জ হয়ে গেছে, এটা নর্মালি ক্লোজ আছে, আগের গুলো নর্মালি ওপেন ছিল, এটা নর্মালি ক্লোজ আছে, তাহলে এটা ক্লোজ আছে, তাহলে এইটা উঠে যাবে, এটা উঠে গিয়ে যেই এটা ওপেন হয়ে যাবে তখনই এখানে আউটপুটে আমি জিরো পাবো। ন্যান্ড গেটে আসছি, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হবে, যদি জিরো জিরো থাকে আমার, মানে অ্যান্ড এর উল্টোটা হবে, জিরো জিরো থাকলে আমার ওয়ান হবে। তাহলে জিরো জিরো যদি কারোরই স্টেট চেঞ্জ না হয়, নর্মালি ক্লোজ সুইচ নিয়েছি। কার নর্মালি ক্লোজ সুইচ নিয়েছি, আমরা অর গেটের নর্মালি ক্লোজ সুইচ নিয়েছি ন্যান্ডের ক্ষেত্রে। জিরো জিরো যদি দুটোরই স্টেট চেঞ্জ না হয়, তাহলে যে কোনো একটা ডিরেকশন দিয়ে গিয়ে আমি, দুটো ডিরেকশনই আমার ক্লোজ রয়েছে, ওপেন নেই কোথাও, দুটো ডিরেকশনে গিয়ে যে কোনো গিয়ে আমি ওয়াই কে ওয়ান করতে পারবো। তার জন্য কি হলো, জিরো জিরোতে এটা কি হলো, ওয়ান হলো, জিরো ওয়ান যে কোনো একটাকে আমি 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 এখানে তুলে নিচ্ছি। যদি আমি এখানে ওয়ান কে বি কে ওয়ান রাখি, বি কে ওয়ান রাখি মানে এটাকে আমি কি করছি, শুধু নর্মালি ওপেন রাখছি, তাহলে এখান দিয়ে গিয়ে আমি আউটপুট পাবো, পেয়ে গেলাম। যদি আমি ওয়ান জিরো করি, ওয়ান জিরো মানে এর স্টেট চেঞ্জ করে দিলাম আর এটাকে আবার নর্মালি ক্লোজ করে দিলাম, তখন কি হলো, এখান দিয়ে গিয়ে আমি আউটপুট পেলাম ওয়ান। দুটোরই যদি স্টেট চেঞ্জ করি, দুটো নর্মালি ক্লোজারই যদি স্টেট চেঞ্জ করে, দুটো নর্মালি ওপেন হয়ে গেল, তো দুটো ওপেন হয়ে গেছে যেন ওয়াইতে আমি আউটপুট পাবো না, সেই জন্য এটা কি হবে, জিরো। এইভাবে আমি পরপর দেখালাম গেট গুলো। এবার আসছি জর গেটে। জর গেটের ট্রুথ টেবিলটা একটু আলাদা, অর গেটের মতোই, যেখানে ওয়ান ওয়ানে জিরো হয়, এটা হচ্ছে জর গেটের ট্রুথ টেবিল। সেটা কি করে করেছি, সেখানে আমরা ইনপুটটাকে দুটো ভাবে, এই ইনপুটটাকে দুবার নিয়েছি, একবার মানে দুটো প্যারালাল অবস্থায় ইনপুটটাকে নিয়েছি, যেখানে একবার আমি নর্মালি ওপেন রেখেছি, একবার আমি নর্মালি ক্লোজ রেখেছি। বি এর ক্ষেত্রে একবার আমি নর্মালি ক্লোজ রেখেছি, একবার আমি নর্মালি ওপেন রেখেছি, এখানে আমি আউটপুটটাকে রেখেছি। যদি জিরো জিরো হয়, এ আর বি জিরো, তার মানে এটারও স্টেট চেঞ্জ হচ্ছে না,
এরও স্টেট চেঞ্জ হচ্ছে না, এটারও স্টেট চেঞ্জ হচ্ছে না, 0 0। বি এরও স্টেট চেঞ্জ হচ্ছে না, এরও স্টেট চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হবে, এখান থেকে এটা যেতে পারছে না, এটা ওপেন বলে, আবার এখান থেকে এখানে যেতে পারছে না, এটা বিটা ওপেন বলে, আউটপুটে কি পাবো না? পাবো না, আউটপুট 0। নেক্সট 0 1, তার মানে বি এর চেঞ্জ হবে, বি এর স্টেট চেঞ্জ হবে, এইটা নর্মালি ওপেন হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। যেই ক্লোজ হবে এখান দিয়ে গিয়ে আমি আউটপুট পেয়ে যাব, সেই জন্য এটা 1। নেক্সট 1 0, 1 0 মানে কার স্টেট চেঞ্জ হবে? 1 0 মানে কার স্টেট চেঞ্জ হবে? এ স্টেট চেঞ্জ হবে, এটা ক্লোজ হবে, আর এইখানে এটা ওপেন হয়ে যাবে। তাহলে যেই এটা ক্লোজ হয়ে গেল, এখান থেকে এখানে কি আমি আউটপুট পেয়ে গেলাম, তাহলে 1 0 তে গিয়ে আমি আউটপুট পেয়ে গেলাম। 1 1, দুটোরই স্টেট চেঞ্জ হবে, দুটোরই স্টেট চেঞ্জ হবে মানে যদি আমি দুটো স্টেট চেঞ্জ করি, এর স্টেটটাকে এটাকে আমি কি করছি, ক্লোজ করছি, এটাকে কি করছি, ওপেন করে দিচ্ছি, এটাকে ওপেন করে দিচ্ছি, এটাকে ক্লোজ করছি, আলটিমেটলি একই হলো। এইটা ওপেন থাকার জন্য এখানে যেতে পারছে না, আবার এইটা তোমার ওপেন থাকার জন্য এখানে যেতে পারছে না, দুটো রাস্তাই বন্ধ হয়ে গেল, আউটপুটে 0 হয়ে গেল। এটা হয়ে গেল এক্সর এর তোমার পিএলসি ডেটা লজিকটা হলো এইটা। তো এইভাবে লজিককে ফর্ম করতে হয়, এগুলো হচ্ছে একদম বেসিক লজিক ফর্ম, কিন্তু এগুলো এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ কন্ট্রোল সিস্টেম and difference between open loop and closed loop control system. কন্ট্রোল সিস্টেম কি? কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেখানে ওভারঅল জিনিসটাকে আমি কন্ট্রোল করি। আমি তোমাকে দুটো এক্সাম্পল দিচ্ছি। এখানে কন্ট্রোল সিস্টেম ডেফিনেশন, এ কন্ট্রোল সিস্টেম ইজ সেটস অফ এলিমেন্টস দ্যাট ম্যানেজ, ডিরেক্টস অর রেগুলেটস দ্য বিহেভিয়ার এন্ড আদার ডিভাইসেস অফ দ্য সিস্টেম। তাহলে যেটা ম্যানেজ করে, রেগুলেটস করে দ্য বিহেভিয়ার অফ আদার ডিভাইস অর সিস্টেম। কন্ট্রোল সিস্টেম ইটসেলফ একটা সিস্টেম যেটা আদার সিস্টেমের মুভমেন্টকে বলো, বিহেভিয়ারকে আমরা কন্ট্রোল করি, যেটা দিয়ে, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। দুটো সিস্টেমের এক্সাম্পল দিই। একটা হচ্ছে এসি, এয়ার কন্ডিশন, আর একটা হচ্ছে ওয়াশিং মেশিন, ফুললি অটোমেটেড ওয়াশিং মেশিন। ফার্স্ট অফ অল ফুললি অটোমেটেড ওয়াশিং মেশিন, আমি জামা কাপড় রাখলাম, আমি এখানে জামা কাপড় দিলাম, ওয়াশিং এ দিয়ে দিলাম, একটা টাইম পর একটা টাইম সেট করে দিয়েছি, যেখানে একটা টাইমের পরে মেশিনটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হওয়ার পরে ওই রেসপেক্টে একটা তুমি যদি 10টা জামা কাপড় দাও, তার মধ্যে ধরো 3টে একদম নোংরা, 3টে মিডিয়াম নোংরা, 3টে ধরো পরিষ্কার জামা দিয়েছি, এদের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করে ওই 30 মিনিট সময় পরে কিন্তু এদের মধ্যে ডিফারেন্সিয়েট করবে না সিস্টেম। ওই ওয়াশিং মেশিন এদের এই 3 রকম জামা একসাথে দিয়েছি, দিয়ে 10টা জামা করেছি, তার মধ্যে 3টে কাঁচা, 3টে একদম আধোয়া, 3টে একদম নোংরা, 3টে মিডিয়াম নোংরা, এই যে সিস্টেমটাকে, যে 3টাকে বেশি কাচতে হবে, 3টাকে কম কাচতে হবে, 3টাকে বেশি পরিষ্কার করতে হবে, সেইটা কিন্তু ডিফারেন্সিয়েট করবে না। 30 মিনিট ধরে সিস্টেমটাকে চালাবে, সিস্টেমটাকে চালিয়ে কোনো রকম ফিডব্যাক ছাড়া কি করবে, সিস্টেম বন্ধ হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, যেখানে ফিডব্যাককে আমরা কাজে লাগাচ্ছি না। এবার আসছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশনে কি হয়, এয়ার কন্ডিশনে আমরা একটা টেম্পারেচার সেট করে দিই, আমরা 20 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিলাম, যেই 20 ডিগ্রি এসিটা চলে এলো, এসিটা কিন্তু অটোমেটিক্যালি ওটা কিন্তু স্টপ পজিশনে, ওটা কিন্তু বন্ধ হয়ে থাকে। তাহলে ও যখন ওই রেস্ট পিরিয়ডে চলে গেল, কতক্ষণ থাকলো, যতক্ষণ টেম্পারেচারটা, রুম টেম্পারেচারটা 20 ডিগ্রি রয়েছে। যেই আবার 22 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে বা 21 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে, এসি কিন্তু অটোমেটিক্যালি আবার স্টার্ট হবে, আবার ওই সিস্টেমটাকে 20 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসবে, আবার ও বন্ধ হয়ে বসে থাকবে। এইভাবে এসি কিন্তু টানা চলতে থাকলেও ওই টেম্পারেচারটা কিন্তু সবসময় মেনটেন হয়। যদি এরকম হতো যে এসিটা চালালাম, ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে, বা ঠান্ডা বাড়ছে ঠান্ডা বাড়ছে, মানে 15 মিনিট পরে যে ঠান্ডা, 30 মিনিট পরে বেশি ঠান্ডা, 40 আধ ঘন্টা পরে বেশি ঠান্ডা, এটা তো হয় না। টেম্পারেচারটাকে দিয়ে দিই, একটা রেফারেন্স টেম্পারেচার দিয়ে দিই, ওটাকে মেনটেন করে এসিটা চলতে থাকে। এই রেফারেন্স জিনিসটাকে মেনটেন করে সিস্টেমটাকে যে চলে, এইটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, কারণ এখানে একটা ফিডব্যাক আছে,
যে ফিডব্যাকটা দেখছে টেম্পারেচারটা 20 ডিগ্রি আছে না, তার থেকে চেঞ্জ হয়েছে, যদি 20 ডিগ্রি থেকে চেঞ্জ হয় এসিটা চালু হয়ে যাবে, 21 ডিগ্রি হয়ে গেল, 22 ডিগ্রি হয়ে গেল, এসিটা চলতে শুরু করে দিল, যেই 20 ডিগ্রিতে চলে এলো এসিটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। তাহলে এই ফিডব্যাকের উপর বেস করে যখন সিস্টেম চলে তখন সেটাকে বলা হয় ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এইখানে ডিফারেন্স করে দিয়েছি। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হচ্ছে কন্ট্রোল অ্যাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিজায়ার্ড আউটপুট। এখানে ডিজায়ার্ড আউটপুটের উপর এখানে ইন্ডিপেন্ডেন্ট। আমি কোন জামাটা তার মধ্যে ধরো 3খানা জামা আরো 1 ঘন্টা কাচতে হতো, সেটা ডিফারেন্সিয়েট করতে পারলো না, 3খানা কাচতেই হতো না সেটাকেও ডিফারেন্সিয়েট করতে পারলো না। তার এইটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, যেখানে ফিডব্যাকটা অ্যাকচুয়ালি কাজ করে না। ফিডব্যাক পাথ ইজ প্রেজেন্ট, এখানে ফিডব্যাক পাথ ইজ নট প্রেজেন্ট, আর এখানে কন্ট্রোল অ্যাকশন ইজ ডিপেন্ডেন্ট অন ডিজায়ার্ড আউটপুট। ডিজায়ার্ড আউটপুট আমি পাই। নেক্সট পয়েন্ট টুটা তো বলেই দিলাম, ফিডব্যাক পাথটা আমি এখানে পাচ্ছি, এখানে এখানে সরি এখানে একটা ফিডব্যাক পাথ ইজ নট প্রেজেন্ট, আর এখানে ফিডব্যাক পাথটা কিন্তু প্রেজেন্ট। 3 নম্বর পয়েন্ট, দিস আর অলসো কল্ড নন ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। অবভিয়াসলি বললাম নন ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কিন্তু ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ইজি টু ডিজাইন, যেহেতু ফিডব্যাক নেই, ইজি টু ডিজাইন, যেহেতু এখানে ফিডব্যাক আছে, ডিফিকাল্ট টু ডিজাইন। আর দিস আর ইকোনমিক্যাল, ফিডব্যাক নেওয়া যাওয়ার জন্য ইকোনমিক্যাল। অবভিয়াসলি একটা ওয়াশিং মেশিনের থেকে একটা এসি অনেক দাম বেশি। আর দিস আর দ্য কস্টলিয়ার। আর ইনঅ্যাকিউরেট, এটার কেন অ্যাকিউরেসি কেন বেশি, যেহেতু ক্লোজ টু কন্ট্রোল সিস্টেম 20 ডিগ্রিতে কাজ করছে, ওর অ্যাকিউরেসি কিন্তু ওখানে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওর ওখান থেকে চেঞ্জ হয়ে গেল আবার স্টার্ট হচ্ছে, তাহলে ওর অ্যাকিউরেসি কিন্তু অনেক বেশি, যেখানে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কিন্তু ইনঅ্যাকিউরেট। তো এইখানে আমি 9খানা করলাম। এবার 10 নম্বর কোয়েশ্চেনে আসি, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো দেখো আমি ছবিটা দেখাই, এইটা হচ্ছে ওপেন লুপ, যেখানে রিকোয়ার্ড প্রসেস রেসপন্স আমি এখানে পাঠাচ্ছি, এখানে কন্ট্রোলার কাজ করছে, আউটপুট কন্ট্রোলার থেকে আউটপুট পাচ্ছে, সেটাকে প্রসেস করে আউটপুট করে দিচ্ছি। এখানে প্রসেসটা অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে, যে ওয়াশিং মেশিন কাচাকুচিটা এইখানে হচ্ছে, এইখানে হচ্ছে কন্ট্রোলার, এই কন্ট্রোলটা এই প্রসেসকে চালাচ্ছে। এই 30 মিনিটটা আমি সেট করব কোথায় না কন্ট্রোলারে সেট করব, সেই অনুযায়ী প্রসেসটা চলবে। মেশিন যেখানে মেশিনটা রোটেট করছে বা ঘুরছে যেখানে, সেটা প্রসেসে ঘুরছে। আর আমি যেখান থেকে 30 মিনিট সেট করছি বা যেটা পুরোটা সেট করছি, সেটা কিন্তু কন্ট্রোলারে করছি, তার রেসপেক্টে প্রসেস আউটপুট আমি পাচ্ছি। আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কি হচ্ছে, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে এইখানে একটা ফিডব্যাক থাকছে, যে ফিডব্যাকটা ধরো সাপোজ আমি বলছি একটা স্টিম থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, যেখানে একটা স্টিম ভালভ থাকে, সেই ভালভটা কতটা ওপেন হয় বা তার উপর অনেক কিছু ডিপেন্ডস করে। সাপোজ ধরো আমার কোনো কারণে লোড বেড়ে গেছে, কোনো পাওয়ার প্ল্যান্টে আমার লোড বেড়ে গেছে, তো যদি আমার লোড বেড়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আউটপুট বাড়াতে হবে, একে স্পিডে ঘুরতে হবে। তাহলে আমি কি করেছি, আমি এখানে একটা ইনপুট দিচ্ছি, এই ইনপুটের রেসপেক্টে এই প্ল্যানটা চলছে, ধরছি এখানে আমি 500 আমার রেফারেন্স স্পিড হচ্ছে, আমার এখানে 500 দেওয়া রয়েছে, কোনো কারণে লোড বেড়ে যাওয়ার জন্য এইটা কি হচ্ছে, এটা কত স্পিডে অল্টারনেটরটা ঘুরছে, এটা 450 স্পিডে আমার কিন্তু রোটেট করছে। আবার 500 এ রোটেট করার কথা 450 তে রোটেট করছে, তার মানে 50 ওকে বাড়াতে হবে। এই 50 স্পিড যে ওকে ইনক্রিজ করতে হবে, তার মানে ও কি করছে, ও রেফারেন্সের সাথে এই প্ল্যান্টের যে আউটপুট 450 তার একটা ডিফারেন্স করছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে 50। তার মানে কি করতে হবে, তার মানে অল্টারনেটরকে 50 আরপিএম স্পিড বাড়াতে হবে। সেটা ডিটেক্ট করে সেটা আমি কি করছি, ফিডব্যাক এলিমেন্ট দিয়ে সেটা আমি আবার এখানে পাঠাচ্ছি। যখনই এখানে পাঠাচ্ছি তার মানে এটা এই যে এরর সিগন্যাল, যেখানে অবভিয়াসলি এরর আছে বলে এরর সিগন্যাল আসছে, এই সিগন্যালের রেসপেক্টে ওকে কি করতে হবে, ওকে ওই 50 স্পিড বাড়ানোর জন্য ওকে কিন্তু ভালভটাকে একটু বেশি ওপেন করে দিতে হবে, যাতে আরো বেশি করে স্টিম ইনজেক্ট হয়। অবভিয়াসলি যখন বেশি স্টিম ইনজেক্ট হবে তখনই ওর আউটপুট কিন্তু বেড়ে যাবে, সেই রেসপেক্টে কিন্তু এই স্পিডটা চেঞ্জ হয়ে তখন কত হয়ে যাবে, তখন 500 হয়ে যাবে। এইটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের আর্কিটেকচার। তো এই ডিসকাশনটা করলাম, একটা 10টা কোয়েশ্চেনের ডিসকাশন আমি এখানে দেখালাম আজকে। যদি তোমরা ইন্টারেস্টেড হও, তোমরা আমাদের চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে, এটা তোমরা ওভারঅল শুধু মেকাট্রনিক্স না, গোটা 6 সেমটাকে তোমরা পারচেস করতে পারো, খুব একটা নমিনাল এখানে ফিজ রয়েছে, তারপর বেস করে এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।